সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 ভাই সহ নিহত হয়েছেন 6 জন। তারা সবাই সিএনজির যাত্রীদের মধ্যে 2 পরিবারের 4 ভাইও রয়েছে। দুপুরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এই দুর্ঘটনা ঘটে। সরু সড়ক এবং মাইক্রোবাসের দ্রুত গতির কারণে দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রোববার বেলা 11:20 যাত্রী নিয়ে সিরাজগঞ্জ শহর থেকে নলকা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে সিএনজি অটোরিকশা। ভদ্রঘাটের কুটিরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাহনটি। ঘটনাস্থলেই মারা যান সিএনজিতে থাকা 2 ভাই সহ 3 জন। হাসপাতালে মৃত্যু হয় আরও 3 জনের। নিহতদের মধ্যে রয়েছেন নওগাঁ ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি নুরুজ্জামান এবং তার ভাই তারেক রহমান। আরও নিহত হয়েছেন তারাস উপজেলার ভাটারা গ্রামের রেজাউল করিম ও তার ভাই আব্দুল মজিদ এবং একই গ্রামের জাহাঙ্গীর আলম। এছাড়া প্রাণ হারান সিএনজি অটোরিকশা চালক রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রাশেদুল। মাইকোটার পাশে একটা অটো ভ্যান ছিল, অটো ভ্যানটাকে বাঁচানোর ক্ষেত্রে মাইকোটা রং সাইডে চলে আসে। এই রাস্তায় ভিড়ের কারণে প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই 6টা অ্যাক্সিডেন্ট এখানে হলো। এই রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে হলো এই ভিড়টা। এক সাইডের রাস্তা সারছে আর এক সাইডের রাস্তা সারে নাই। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে দ্রুত পালিয়ে যায় মাইক্রোবাসের চালক। একটা মাইক্রোর সাথে সিএনজি দুর্ঘটনা হয় এই কুটিরচর নামক স্থানে হাই রোডের উপর। তো এই সংবাদ পেয়ে আমরা আসার পরে 3 জন স্পট ডেথ পাই এবং তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করছি। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে সহায়তার ঘোষণা দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদাবাজির প্রতিবাদ করার পর বাস চালককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে সকাল থেকে বন্ধ সব বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে এই রুটের যাত্রীরা কক্সবাজার বান্দরবান থেকে আসা বাসও ঢুকতে পারছে না চট্টগ্রামে। দোষীদের শাস্তি দেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন শ্রমিকদের। চাঁদাবাজি অনিয়ম ও পরিবহন শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রোববার ভোর থেকে শুরু হয় আন্দোলন। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নগরীর নতুন ব্রিজ এলাকায় অবরোধ করে শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে বাস চলাচল। হঠাৎ বাস বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। কাউন্টার বন্ধ থাকায় তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা করতে দেখা যায় তাদের। খুবই অবস্থা খারাপ। আর এখন ওনারা তো যে কোনো ডিসিশন দিতে পারছেন না আমরা যেতে পারবো কি পারবো না। পূর্ব ঘোষণা দিতে ওনারা, তাহলে আমাদের জন্য যাত্রীদের জন্য একটু সুবিধা হইতো আর কি। শ্রমিকদের অভিযোগ 5 আগস্টের পর চাঁদামুক্ত সড়কে গাড়ি চলাচল করলেও সম্প্রতি একটি গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে। এর প্রতিবাদ করায় শনিবার এক বাস চালককে মারধর করা হয়। চাঁদা দিতে অস্বীকার করার জন্য অস্বীকার করছে বিদায় এদেরকে বহিরাগত এবং মাস্তান দিয়ে হামলা করে যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয়, তাদেরকে গ্রেপ্তার করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদে গাড়ি বন্ধ রেখেছি। চট্টগ্রাম মহানগরী থেকে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার ও বান্দরবানে 20টি রুটে কয়েকশো বাস চলাচল করে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে জানাবেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন অনুপম শীল। অনুপম, কি পরিস্থিতি এখন কতটা আসলে এই ভোগান্তি জানতে চাই এবং পাশাপাশি এটি নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? একটু সুখবর আছে, অর্থাৎ গত প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা আগে এখানে যে বাস চলাচল যেটি বন্ধ ছিল সেটি শুরু হয়েছে। অর্থাৎ এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে এখানকার প্রশাসন এবং এই যারা মূলত আন্দোলন করছেন তাদের যে কেন্দ্রীয় সংগঠন আছে তাদের আলোচনা এবং তারপরে তারা আসলে মূলত প্রশাসনের যে আশ্বাসের প্রেক্ষিতে যেই বাস চালককে মারধর বা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিচারের যে আশ্বাস পেয়ে তারপরে আসলে এখন বাস চলাচল শুরু হয়েছে। অর্থাৎ আজকে ভোর 5টা থেকে যে বাস চলাচলের বিষয়টি বন্ধ ছিল সেটি আমরা দেখছি যে দুপুর 3টা নাগাদ এটি চলাচল শুরু হয়েছে। তো এই প্রেক্ষাপটে এখন আসলে এই বাস স্ট্যান্ডগুলোতে ইতিমধ্যে বাসের লম্বা সারি তৈরি হয়েছে এবং যারা এখন যেতে চান তারা কিন্তু ইতিমধ্যে এখানে বাস স্টেশনগুলোতে আস্তে আস্তে হাজির হচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ যানজট ইতিমধ্যে বাস স্ট্যান্ডে তৈরি হয়েছে এবং সারাদিনই যেহেতু এই পথে সাধারণ মানুষজন যারা মূলত দক্ষিণ চট্টগ্রামের বিশেষ করে বান্দরবান এবং কক্সবাজার বাঁশখালী এই রুটটি অন্তত 20টি রুট এবং এই 20টি রুটে কমপক্ষে আমরা 5 শতাধিক বাস চলাচল করে বিভিন্ন
কোম্পানির বা বিভিন্ন সমিতির আন্ডারে, এবং সবগুলো বাসই এখন বন্ধ ছিল এবং তার ফলে আসলে সারাদিন যেহেতু বাস চলাচল শুরু চলেনি এবং এই মুহূর্তে বাস চলাচল শুরু হচ্ছে বা হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষজন যারা এই পথে ছিলেন তারা অনেকেই এখন বাসে উঠে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষজন যেটি বলছেন যে এরকম প্রেক্ষাপটে আসলে যাতে সমস্যাগুলো দ্রুত আলোচনার মাধ্যমে শেষ করা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই দাবিটি তারা করছেন, তাহলে তাদের ভোগান্তি কমে। কারণ অনেকে আছেন আজকে রোববার সকালবেলা আসলে বাসে করে এই নিকট দূরত্বগুলোতে গিয়ে অফিস করার কথা ছিল, তারা অফিসে যেতে পারেননি বা গেলেও ভেঙে ভেঙে যেতে হয়েছে। তারপরে এর বাইরে আরো কিছু মানুষ আছেন যারা মূলত কক্সবাজারে যান, সকালে ভোরে ঘুম থেকে উঠেই ব্যবসা বাণিজ্যের কাজে যান, তাদেরও কিন্তু একটি বড় ধরনের ভোগান্তি আজকে সারাদিন ধরেই ছিল। অনুপম সঙ্গে থাকবেন, আমরা এবার চলে যাচ্ছি কক্সবাজারের সহকর্মী তৌফিকুল ইসলাম আছে। তৌফিকুল ইসলাম, আপনার ওখানে কি অবস্থা দেখছেন? আমরা চট্টগ্রামে দেখেছি যে বাস চলাচল শুরু হয়েছে, তার আশ্বাসের ভিত্তিতে আসলে বাস চলাচল চলছে। এখন আপনাদের ওখানে কি দেখছেন আপনি? হ্যাঁ, চট্টগ্রামের যে পরিস্থিতির যারা ছিলেন অনুপম, তবে কক্সবাজারের চিত্রটা একেবারেই কিছুটা ভিন্ন বলা চলে। আপনি জানেন এখানে বেশ কয়েকটি পরিবহন সংগঠন রয়েছে, যেহেতু আরাকান যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন যে শ্রমিককে মারধর করা হয়েছে। তবে কক্সবাজার থেকে যে সকল যানবাহন ছেড়ে গেছে সেটি কিন্তু চট্টগ্রামে গিয়ে আটকে পড়েছে। তবে একটু দেখাই, এখানে কিন্তু আসলে যেহেতু ঢাকায় দূরপাল্লার যে সকল যায়, কক্সবাজার থেকে ঢাকা যেতে হলে কিন্তু চট্টগ্রামে রুট হয়ে যেতে হয়। তবে সেই সকাল থেকে বেশ কয়েকটি যানবাহন ছেড়ে গেলেও কিন্তু বেশিরভাগ যানবাহন যায় রাত্রের বেলায়। তবে এখন সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমি দেখাতে চাচ্ছি, বেশ কয়েকটি কাউন্টারের সামনে আছি। এই কাউন্টার থেকে যে মার্সার যে একটি গাড়ি, সেটি 20 মিনিটের মধ্যে ছেড়ে যাবে, যেটি চট্টগ্রাম থেকে তারা যে সংকেত পেয়েছেন। চট্টগ্রামের যেহেতু যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড তুলে নেওয়ার পরপরই এখান থেকে যানবাহন ছেড়ে যাচ্ছে। 2টার দিকে কয়েকটা যানবাহন ছেড়ে যেতে দেখেছি, এখন আস্তে আস্তে বেশ কয়েকটি যানবাহন ছেড়ে যাচ্ছে। তবে কক্সবাজার থেকে চট্টগ্রামের যেগুলো ছেড়ে যাচ্ছে সেটি হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে বান্দরবনের যে বাসগুলো। তবে কক্সবাজার থেকে ঢাকায় যে সকল দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার কথা সেটি কিন্তু এখনো পর্যন্ত সংগঠনগুলো, আপনি বলছিলেন যে বাস সংগঠনগুলো রয়েছে, তারা কি আসলে এই আশ্বাসের ভিত্তিতে মেনে নিয়েছেন দাবি? না, দাবির বিষয়টি আসলে সেটি নয়। এই যে আলোচনা হয়েছে কিন্তু চট্টগ্রামে, কক্সবাজারে সেরকম কোনো পরিবহন শ্রমিকের সাথে বা সংগঠনের নেতার সাথে সেখানে কক্সবাজারে কোনো আলাপ আলোচনা সেরকমই হয়নি। তবে সেই বিষয়টি নিয়ে আসলে আমি শ্রমিক ইউনিয়নের একজন নেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে সংগঠনের বিষয়টি নয়, সেটি আরাকান যে সংগঠন রয়েছে তাদের সংগঠনের একজন কর্মকর্তা বা শ্রমিকের সাথে এই ধরনের গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোল তারা মিটিয়ে নিয়েছেন, সেরকমই আমরা সেই তথ্যটি পেয়েছি। অনুপম এবং তৌফিকুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ 7 জন ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে শনিবার দুপুরে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়, এতে দগ্ধ হন 12 শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক 8 জনকে পাঠানো হয় ঢাকায়। পথেই মারা যান একজন। ময়মনসিংহের ছাত্র আন্দোলনে রেদওয়ান হাসান সাগর নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 111 জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন এক বিএনপি নেতা। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকান্ত। এতে শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু সহ 111 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা তা আদালতকে জানতে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গত 19 আগস্ট নগরের মিন্টু কলেজ এলাকায় গুলিতে নিহত হন অনার্স 4th বর্ষের শিক্ষার্থী রেদওয়ান হাসান সাগর। রাজশাহী বিভাগে এখনো উদ্ধার হয়নি লুটের 92টি আগ্নেয়াস্ত্র সহ প্রায় 1150 অস্ত্র। কোনো সন্ধান নেই 11,000-এর বেশি গোলা বারুদের।
রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা। তবে প্রশাসন বলছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে দেখা গেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকেও। প্রকাশ্যে পুলিশের সামনে চলে অস্ত্রের মহড়া। তাদের গুলিতে হতাহত হন অনেক ছাত্র জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা ও ফাঁড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। রাজশাহী বিভাগের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হয় ৩৪৯টি অস্ত্র, ১৬,৮২২টি গোলাবারুদ। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৫৭টি অস্ত্র ও ৫,৭৯৫টি গোলাবারুদ। অন্যদিকে রাজশাহী বিভাগে লাইসেন্সকৃত ২,২৭৯টি অস্ত্রের মধ্যে জমা পড়েছে ১,১৩১টি। এখনও উদ্ধার করা হয়নি ১,১৪৮টি অস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন বেসামরিক মানুষের হাতে আগ্নেয় অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি। অস্ত্র লুণ্ঠিত হয়েছে, অস্ত্র ছড়িয়ে গেছে, এটা একটা দিক যেরকম। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার অভাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে মানুষের যে আস্থাহীনতার অভাব, এই দুটা একসাথে কিন্তু মানুষকে কিন্তু আরও বেশি আতঙ্কিত করে তোলে। রাজশাহী বিভাগীয় কমিশনার বলছেন যে কোনো মূল্যে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। যত দ্রুততম সম্ভব, যত নিবিড়ভাবে সম্ভব, যত কঠোরভাবে সম্ভব আমরা পরিচালনা করব, যাতে একটি অবৈধ অস্ত্র যাতে বাইরে না থাকে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনার আহ্বান সংশ্লিষ্টদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ওয়ার্ড কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে সেবা পাচ্ছে না নগরবাসী। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা না থাকায় করণীয় ঠিক করতে পারছে না সংস্থাটি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও অফিসে আসছেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডের 34 জন কাউন্সিলর। 5 আগস্ট থেকেই দেখা মিলছে না তাদের। ফলে স্থবির হয়ে আছে এসব ওয়ার্ডের 17 ধরনের নাগরিক সেবা। শুধু নগরবাসী নয়, কর্মীরাও রয়েছেন বেকায়দায়। বর্তমান ওয়ার্ড অফিসের সচিবরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। মেয়ের জন্ম নিবন্ধনে করতে চাচ্ছি, পারছি না। ঢাকায় থাকে মেয়ে, কিন্তু আসলে তো হচ্ছে না। ভোগান্তি আছে, কাজটা ল্যাংদি হচ্ছে, দেরি হচ্ছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা রিলেটেড। কোথাও স্কুল কলেজ কোনো কাজের জন্য কোনো ডকুমেন্টস এরা সাবমিট করতে পারছে না। আমরা একটা জবাবদিহিতার মধ্যে আছি। এরই মধ্যে অনুপস্থিত থাকা কাউন্সিলরদের তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে সংস্থাটি। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ হলেও কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি স্থানীয় সরকার বিভাগ। ফলে কাউন্সিলর নিয়ে উভয় সংকটে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 2/3 বেশি কাউন্সিলররা অফিসে আসলে অনুপস্থিত রয়েছে এবং এটা সরাসরি ইম্প্যাক্ট পড়তেছে। আমরা এই বিষয়টা স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছি এবং তারা দেশের অন্যান্য জায়গায়ও আসলে এই ঘটনাটা ঘটেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 41 ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর 41 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর 14 জন। 2021 সালের বিতর্কিত নির্বাচনে জয়ী এসব কাউন্সিলর আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। এখন পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। সকাল থেকে সাভার, আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় পুরো দমে কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী এবং কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া, গাজীপুরের শিল্পাঞ্চলে। বিশেষ অভিযান সেটা আসলে গার্মেন্টসের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে না। বিশেষ অভিযানটা আসলে যারা অপরাধী, যারা আমাদের এই অর্থনীতি, দেশের অর্থনীতিকে চালিকা শক্তি এই গার্মেন্টস সেক্টর, এই সেক্টরের মধ্যে অস্থিরতা তৈরির জন্য যারা কাজ করতে চায়, যারা এই দেশবিরোধী বলতে হবে, আমরা আসলে অভিযানটা করতেছি তাদের জন্য। প্রায় 2 মাস 10 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকে বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বলছেন সিলেবাস কমিয়ে এনে এবং বাড়তি ক্লাস নেওয়া হলে সেশন জট থেকে রক্ষা পাবেন তারা। এর আগে আগস্ট মাসের শেষের দিকে কয়েকটি বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হয়েছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিয়োগের পর আনুষ্ঠানিকভাবে ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর খুলনা বিশ্ববিদ্যালয়। গত 25 আগস্ট বিশ্ববিদ্যালয় খুললেও 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্লাস। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ বলে জানান শিক্ষকরা। মানে শর্ট সিলেবাসে কিংবা খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো নেওয়া যায়, তাহলে এই সেশন জট কেটে যাবে। রেগুলারই ক্লাস করতেছি এবং আশা করতেছি যে আমরা সেশন জট হবে না এবং খুব দ্রুতই আবার মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আজকে ভালো লাগছে যে আজকে মনে হচ্ছে যে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করেছি, ক্লাস পরীক্ষা এবং শিক্ষার্থীতে মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। আওয়ামী সরকার পতনের পর কর্মস্থলে আসছেন না মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ 3 নার্স। কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। স্থানীয়রা বলছেন ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করায় জনরোষের ভয়ে তারা কর্মস্থলে ফিরছেন না। আউটডোর ও ইনডোর সবই চলছে, তবে 1 মাস ধরে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে মানিকগঞ্জ সদর হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম। আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মস্থলে আসছেন না আরও 3 জন। ওটি ইনচার্জ জান্নাত আরা শিমুল, সিনিয়র নার্স সাইফুল ইসলাম ও সহকারী নার্স মোতালেব হোসেন। স্থানীয়রা জানান বিগত সরকারের আমলে তারা প্রভাব বল তৈরি করে হাসপাতালে ত্রাসের রাজত্ব চালিয়েছেন। এরা তো মনে করেন অন্যায় করছে, অন্যায় কারণে তারা পলাতক, তারা আসতেছে না। মনে করেন যে স্টুডেন্টরা আসছে, মনে করেন যে পুরো হাসপাতাল আমরা দেখতেছি যে কোনো অনিয়ম চলতেছে কিনা। তত্ত্বাবধায়ক ছিল, সে অনেক দুর্নীতি করছে, গরিব দুঃখী যারা গ্রাম থেকে আসতো এদের কখনোই তারা অনেক ভালো সুবিধা দেয় নাই। তবে অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেছেন হাসপাতালে তত্ত্বাবধায়ক। আমার ওই যে পায়ে ব্যথা পাইছিলাম প্রচন্ড রকমের, আবার প্রেশারও একটু আপ ডাউন ছিল, সেই কারণে আর কি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম। সিভিল সার্জন বলছেন পুরো বিষয়টি ঢাকা বিভাগীয় পরিচালক অবগত আছেন। তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে উনি ছুটিতে আছেন, কিন্তু ছুটি দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন আমাদের ঢাকা বিভাগীয় পরিচালক মহোদয়। তো পরিচালক স্যার কতদিনের ছুটি দিয়েছেন অথবা কতদিন ছুটিতে আছেন এটা কিন্তু উনিই ভালো বলতে পারবেন, আমাদের তত্ত্বাবধায়কই ভালো বলতে পারবেন। তত্ত্বাবধায়ক অনুপস্থিত থাকায় হাসপাতালের আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের স্বজনদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক দল। বিভাগীয় ও জেলা সফরের অংশ হিসেবে সকালে মুন্সিগঞ্জে যান সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্য। পরে নিহত 3 জন সহ 6 জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের স্বজনদের সাথে মতবিনিময় এবং সমবেদনা জানান তারা। গত 4 আগস্ট মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়াজুল ফরাজি, মোহাম্মদ সজল এবং মোহাম্মদ ডিপজল। এছাড়া আরও 6 জন নিহত এবং গুলিবিদ্ধ সহ আহত হন শতাধিক। বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভার কথা রয়েছে সমন্বয়ক দলের। ভারত থেকে আলু আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলিতে আলুর দাম কমেছে কেজিতে 7 থেকে 10 টাকা। একদিন আগে দেশি গুটি জাতের আলু 55 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা 48 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাটিনাল জাতের আলু 52 টাকা থেকে কমে 42 টাকায় বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। বিক্রেতারা বলছেন চাহিদা মোতাবেক আলুর সরবরাহ কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই আলুর দাম বেশি। সম্প্রতি সরকার আলু আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় হিলি সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে আলু আমদানির প্রস্তুতি নিয়েছেন আমদানিকারকরা। ফলে যারা আলু মজুদ রেখেছিলেন তারা আলু বাজারে ছাড়তে শুরু করেছেন। এতে করে সরবরাহ বাড়ার আলুর দাম কমেছে। আমদানি শুরু হলে দাম আরও কমার আশা ব্যবসায়ীদের। আলুর বাজারটা একটু হয়ে গেছে, কমে গেছে। 48-50 গুড়ি বেচতেছি, 46-48 কাটি লাল বেচতেছি। আগে ছিল 50-52 টাকা, এখন একটু 47 টাকা আজকে কিনলাম। এ বিষয়ে আরো জানাতে এবার হিলি থেকে যুক্ত হয়েছে সহকর্মী সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ, এই আলু আমদানির বিষয়টি জানবার পরেই আসলে একদিনে 7 থেকে 10 টাকা কেজিতে কমে গেল, সেটা কিভাবে সম্ভব? তাহলে এতদিন দাম বাড়ছিল কেন? জি, আপনি জানেন যে বর্তমান সরকার নিত্যপণ্যের বাজারকে স্থিতিশীল রাখার জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে ভারত থেকে পেঁয়াজ এবং আলু আমদানির উপরে শুল্ক কমানো হয়েছে। এই শুল্ক কমানোর কারণেই মূলত ভারত থেকে একটা আলু আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই সম্ভাবনায় কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে একদিনের ব্যবধানে প্রতি কেজি আলুতে কিন্তু 8 থেকে 10 টাকা কমে এসেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে বিগত দিনগুলোতে কোল্ড স্টোরেজ থেকে আলু কম সরবরাহ হতো বাজারে, কিন্তু এই আলু আমদানির খবরেই কিন্তু দেখা গেছে যে গতকাল থেকে কিন্তু সরবরাহটা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে প্রতিদিন দেখা যেত যে হিলির মতো জায়গাতে প্রায় 1-2 গাড়ি আলু আসতো, সেখানে গতকাল থেকে 4 থেকে 5 গাড়ি কিন্তু আলু আসছে। অর্থাৎ মানে যে আলু আমদানির যে সম্ভাবনার কথাতেই কিন্তু যে কোল্ড স্টোর থেকে সেটি কিন্তু আলু কিন্তু সরবরাহ বেড়েছে। এই সরবরাহ বাড়ার কারণে কিন্তু কিছুটা দাম কমে এসেছে। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু প্রতি কেজি আলু 55 থেকে 56 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 44 থেকে 48 টাকার মধ্যে। তো ব্যবসায়ীরা বলছেন যে আলু সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত আলুর দামটা কমে আসছে। আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন যে আসলে আলু আমদানির জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং আইপি করছেন, অর্থাৎ ইম্পোর্ট পারমিটের জন্য তারা কিন্তু দিচ্ছেন। হয়তো দেখা যাচ্ছে 2-4 দিনের পর থেকে হয়তো আলু আমদানিটা শুরু হবে। তো তারা বলছেন যে ভারতে বর্তমান যে আলুর দাম রয়েছে সেই হিসাবে কিন্তু যদি আলু আমদানি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে এসে কিন্তু প্রতি 40 টাকার উপরে পড়ার কথা নয়। তো তারা বলছেন যে আলুটা আমদানি শুরু হলে যে আলুর যে বাজারটা আরও কিছুটা হলে কমে আসবে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এ সময় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন দলটির নেতারা। সকালে নগরীর একটি হোটেলে মতবিনিময় সভায় যোগ দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবর বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে হত্যা, গুম সহ ব্যাপক লুটপাট হয়েছে। যারা এসব কাজে জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনা হবে। পরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ সহ 16 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। টাঙ্গাইলের ঘাটাইলে আলাদা জায়গা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বানিয়াপাড়া এবং কাশতলা ভিটি বাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের একজন হলেন কাশতলা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন, অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায় সকালে ঘাটাইলের বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এদিকে ভিটি বাড়ি এলাকার পুকুর থেকে আরেক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো নোয়াখালী এবং লক্ষ্মীপুরে পানিবন্দী অন্তত 18 লাখ মানুষ। ধীরে ধীরে পানি কমলেও ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অপরিকল্পিতভাবে নদী ও খাল দখল করায় বন্যা কবলিত এলাকা থেকে দ্রুত পানি সরছে না। নোয়াখালীর বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ, সোনাইমুড়ি সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ঘরবাড়ির পানিতে তলিয়ে। জেলা ত্রাণ এবং পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী 8 উপজেলায় এখনও পানিবন্দী 13 লাখ মানুষ। 591টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 77,426 জন মানুষ। লক্ষ্মীপুরের 5 উপজেলার অন্তত 5 লাখ মানুষ পানিবন্দী। কোথাও কোথাও রাস্তাঘাট এবং বাসাবাড়িতে হাঁটু সমান পানি রয়েছে। এদিকে আশ্রয় কেন্দ্র থেকে বাসিন্দারা বাড়ি ফিরলেও ঘরবাড়িগুলো বসবাসের অনুপযোগী। ভিটা মাটি ধসে এবং আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গতদের। দোকানপাট খালের মধ্যে উঠে রাখছে, কিছু মানুষের জায়গা দখল করে রাখছে, বান্ধি রাখছে, এই জন্য পানি যাইতেছে না। পানি না নামার কারণে বিভিন্ন মানুষের পায়ে
ইনফেকশন হয়ে গেছে। লোন লইয়া মাছের শ্বাস করে মাছ ফালাইছি, অন্তত মাছ 4-5টা ফাজার আমার সবগুলো মাছ চলে গেছে। আর কীভাবে কুস্তির ঋণগুলো শোধ করবো আছি এই চিন্তার মধ্যে আছি। বন্যায় চাঁদপুরের শাহরাস্তিতে 1600 টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনটা বিকল, কোনোটায় বের হচ্ছে ময়লা পানি। ওই এলাকায় আর্সেনিক দূষণ আগে থেকেই আছে, নতুন করে যুক্ত হয়েছে পানিবাহিত রোগের ঝুঁকি। তাই মানুষকে সচেতন করার কাজে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে ইউনিসেফের সহায়তায় দ্রুত সব টিউবওয়েল ব্যবহার উপযোগী করা হবে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে আসা বন্যার পানিতে প্লাবিত হয় চাঁদপুরের 4 উপজেলা। বেশি ক্ষয়ক্ষতি হয় শাহরাস্তিতে। পানিবন্দী হয়ে পড়েন উপজেলার অন্তত 60,000 মানুষ। বন্যায় ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষতির পাশাপাশি সরকারি বেসরকারিভাবে স্থাপন করা 1600 টিউবওয়েলের বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। অনেক নলকূপ থেকে বের হচ্ছে ময়লা পানি, এতে ভোগান্তিতে বন্যা দুর্গতরা। বন্যার পানির কারণে এর মধ্যে ম্যাক্সিমাম কলে আপনার নষ্ট হয়ে গেছে, তো মানুষের পানযোগ্য পানি এখন বর্তমানে খুব কম পরিবারে আছে। বর্তমান বন্যায় যে টিউবওয়েলগুলো প্লাবিত হয়েছে সেগুলোর ভিতরে বন্যার দূষিত পানিগুলো ঢুকে গেছে। এগুলো কোনোভাবে পরিষ্কার বা বিকল্প কোনো ব্যবস্থা না হলে এখানে সুপেয় পানির অভাব হবে। উপজেলা প্রশাসন থেকে পানি বিশুদ্ধ করার প্রায় 15,000 ট্যাবলেট বিতরণ করা হয়েছে। শীঘ্রই ইউনিসেফের সহায়তায় ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ব্যবহারের উপযোগী করা হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ। 1600 টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কিছু আংশিক ক্ষতিগ্রস্ত, সেগুলোর জন্য ইউনিসেফের সহায়তা আমাদের একটা হাইজিন কিট বিতরণ প্রক্রিয়া হয়তো থাকবে। আমরা ডিপার্টমেন্টে সেভাবে চাচ্ছি যে তাড়াতাড়ি রাস্তার দিকে আসে, পানি একটু কমবে। চাঁদপুরের অনেক এলাকায় আর্সেনিক দূষণ রয়েছে, তাই পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও আছে। এজন্য বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য সচেতনতা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। আর্সেনিক নিয়ে রোগীদেরকে জনসচেতনতা তৈরি করা হচ্ছে এবং আমাদের বন্যা পানি কমে যাওয়ার জন্য স্কিনের ত্বকের রোগীগুলা, আমাদের ত্বকের যে রোগ সেগুলো বৃদ্ধি পাচ্ছে, যেমন আপনার চুলকানি এবং ফাঙ্গাল ইনফেকশন, সেগুলোর জন্য আমরা রোগীকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছি। শাহরাস্তি উপজেলায় সরকারিভাবে স্থাপন করা নলকূপ রয়েছে 5763টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা সহ কুষ্টিয়া পাবনা মহাসড়ক। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় প্রায় 9 কিলোমিটার এলাকায় প্রতি বছর দেখা দেয় পদ্মার ভাঙন। সম্প্রতি ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মায় বাড়ে পানি, এতে ভাঙন বেড়েছে নদী তীরে। এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এখন মহাসড়ক থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে পদ্মা নদী। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নদী তীরের মানুষ। জমিগুলা চলে গেছে আমাদের, যদি এই বাড়িটাও ভেঙে যায় তখন আমরা দাঁড়াবো কোথায়? তবে আমরা তো কারোর থেকে সাহায্য খাবার আমাদের অভ্যাস নাই। কলেজ আছে, গোরস্থান আছে, আমাদের সামনে বড় বড় পোল আছে, পোলগুলো সব বিপর্যয়ের ভিতরে। আমাদের যে বসত ভিটা আছে এগুলা খুবই হুমকির মুখে আছে। শুধু বসত ভিটা না, আমাদের যে পাশে হাইওয়ে রাস্তা আছে, এই রাস্তাটা যদি ভেঙে যায় শুধু কুষ্টিয়া জেলা না, আমার মনে হয় আমার খুলনা বিভাগ পুরোটাই বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পদ্মার ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কাজ শুরু হবে দ্রুতই। ইতিমধ্যে আমাদের 10টা প্যাকেজ লাইভে আছে এবং বাকি যে প্যাকেজগুলোর আমরা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করছি, তারা সেটা দরপত্রর শর্ত অনুযায়ী, পিপিআর শর্ত অনুযায়ী তারা ব্যাংক টাকা জমা প্রদান করবে পারপোজ সিকিউরিটি। দেন তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হব, তারপরে তাদের কাছে কার্যাদেশ প্রদান করলেই তারা মোবিলাইজেশনের কাজ শুরু হবে। পদ্মার ভাঙন রোধে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে 1472 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক এবং কর্মচারীদের উপর হামলার ঘটনায় আসামিদের 3 দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। এতে একদিন পর স্বাভাবিক হয়েছে সদর হাসপাতালের চিকিৎসা সেবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার তুচ্ছ বিষয় নিয়ে সদর হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারীদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় এক রোগীর স্বজনরা। এতে এক চিকিৎসক সহ অন্তত 4 জন আহত হন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার দাবিতে দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক কর্মচারীরা। এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে 25 জনের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান।
37 দিন পর বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সঙ্গে চালু হয়েছে আমদানি রপ্তানি। 4টি চালানে এসেছে 2888 মেট্রিক টন পণ্য। রেলপথে পণ্য আমদানিতে খুশি বন্দর ব্যবসায়ীরা। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন, গত 26 জুলাই থেকে বন্ধ হয়ে যায় বেনাপোল দিয়ে রেলপথে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে আবারও শুরু হয়েছে কার্যক্রম। ট্রেনে বন্ধ ছিল, আবার সচল হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। পরিস্থিতি খারাপ থাকার কারণে এই 37 দিন পরে আমদানি শুরু হয়েছে। এই মাসের প্রথম থেকে 4টি চালান এসছে এবং ট্রেনে আমদানি পণ্য আনার জন্য খরচ কম আছে। গাজীপুরের রাজেন্দ্রপুরের লোকাল ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে রেখে মানববন্ধন করছে এলাকাবাসী। সকালে রাজেন্দ্রপুরের স্টেশনে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। এই সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মানববন্ধন করেন তারা। স্টেশন মাস্টার আমিনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে প্রায় 2.5 ঘন্টা জামালপুরের দেয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের যাত্রা বিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লক্ষ্মীপুরে দিনব্যাপী বন্যার্থদের চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার হোগল ডোহলি নুরানি জামে মসজিদ প্রাঙ্গণে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। 33 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে 17 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান এবং ক্যাপ্টেন শিহাব আল সাদের নেতৃত্বে একদল চিকিৎসক সেবা কার্যক্রম পরিচালনা করেন। বন্যা দুর্গত এলাকায় বিশেষ করে ডায়রিয়া, চর্মরোগ সহ মেডিসিন এবং গাইনি বিভাগের একদল চিকিৎসক সেবা দেন। প্রায় 500 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে এবং আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।